নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা নজর রাখছি করোম্যান্ডেল ইন্টারন্যাশনালের দিকে। বেশ পরিচিত নাম, তাই না? কৃষি খাতের একটা বড় কোম্পানি। একদম ঠিক। আর সম্প্রতি বেশ খবরেও আছে। হ্যাঁ, সেটাই দেখছিলাম। স্টকটা তো ওর 52 উইক হাই, প্রায় 2060 ছুঁয়েছে। হ্যাঁ, ছুঁয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো ঠিক একই সময়ে ওদের শেষ আর্থিক ফলাফল কোয়ার্টারলি রেজাল্ট সেটা কিন্তু তেমন আশাব্যঞ্জক নয়। ও তাই নাকি? হ্যাঁ, আর কিছু অ্যানালিস্টও কিন্তু একটু সতর্ক থাকার কথাই বলছেন। আবার কোম্পানি নিজেও বেশ কিছু বড় বড় ব্যবসায়িক পদক্ষেপও নিচ্ছে। আচ্ছা, তাহলে তো ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে। একদিকে স্টক ওপরে, অন্যদিকে রেজাল্ট ভালো নয়, আবার নতুন পদক্ষেপও চলছে। ঠিক। তো আজকের আলোচনায় আমরা এই সবগুলো বিষয়ে একটু খুঁটিয়ে দেখব। করোম্যান্ডেল ইন্টারন্যাশনাল ঠিক কি পরিস্থিতিতে আছে, ভবিষ্যতের ইঙ্গিতই বা কি। আসুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে শেয়ার বাজারের পারফরমেন্সটা দেখি। হ্যাঁ, বলুন। তো যেটা বলছিলাম, 2060 টাকা ছুঁয়েছে 52 উইক হাই। কিন্তু একজন টেকনিক্যাল অ্যানালিস্ট হর্ষিতা দারক উনি বলছেন চার্টের রেজিস্ট্যান্স লেভেলের কাছে একটা বিশেষ প্যাটার্ন তৈরি হয়েছে। কি প্যাটার্ন? এটাকে বলে গ্রেভস্টোন ডজি ক্যান্ডেল। টেকনিক্যাল অ্যানালিসিসে এটাকে সাধারণত একটা নেতিবাচক সিগন্যাল ধরা হয়। শেয়ারের দাম বাড়ার যে গতি সেটা হয়তো একটু কমতে পারে। ও হ্যাঁ। হ্যাঁ, আর সাথে RSI রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সেটাও 68 ছুঁয়েছে, প্রায় ওভারবট জোনে। তার মানে কি এই দামে নতুন করে ঢোকাটা একটু রিস্কি হতে পারে? হর্ষিতা দারাকের পরামর্শ তো সেটাই। উনি বলছেন এই মুহূর্তে নতুন এন্ট্রি অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা। তবে হ্যাঁ, যদি শেয়ারটা 2068 টাকার লেভেলের ওপরে স্টেডিভাবে থাকতে পারে, ক্লোজ দেয়, তখন হয়তো আবার কেনার কথা ভাবা যেতে পারে। আচ্ছা, আর সাপোর্ট লেভেল দাম পড়লে কোথায় আটকাতে পারে? আপাতত দুটো লেভেল দেখা হচ্ছে, 2000 টাকা আর তার নিচে 1940। বেশ। আচ্ছা, এই সেক্টরেরই আরেকটা স্টক, চম্বল ফার্টিলাইজার্স, সেটার কি খবর? ওরও তো দাম বেড়েছে মনে হয়। হ্যাঁ, চ্যাম্বাল ওর 52 উইক হাই RS 645.25 ছুঁয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি ওর চার্টে আবার বুলিশ মারুবোজু ক্যান্ডেল দেখা গেছে। ওটা তো বেশ পজিটিভ সিগন্যাল, তাই না? একদম শক্তিশালী কেনার ইঙ্গিত। তাই চ্যাম্বালের ক্ষেত্রে পরামর্শটা আবার অন্যরকম, বাই অন ডেপস, দাম একটু কমলে কেনার সুযোগ। টার্গেট কত রাখা হচ্ছে? টার্গেট আপাতত RS 700-এর বেশি আর স্টপ লস RS 600-এর নিচে। বোঝা গেল। দুটো স্টকের টেকনিক্যাল ছবিটা বেশ আলাদা। আচ্ছা, এবার করোম্যান্ডেলের আর্থিক ফলাফলে ফেরা যাক। আপনি বলছিলেন শেষ কোয়ার্টারটা ভালো যায়নি? হ্যাঁ, Q4 FY24-এর যে কনসলিডেটেড রেজাল্ট, সেখানে টোটাল ইনকাম হয়েছে প্রায় 3996 crore। আগের বছর কেমন ছিল? আগের বছর এই সময় ছিল 5523 crore, বেশ খানিকটা কম। আর লাভ, প্রফিট আফটার ট্যাক্স? PAT-টাও কমেছে, এবার হয়েছে RS 164 crore, আগের বছর ছিল RS 246 crore। আয় লাভ দুটোই কমেছে ইয়ার অন ইয়ার। শুধু Q4 নয়, পুরো অর্থ বছর জুড়েই কি একই ট্রেন্ড? হ্যাঁ, মোটামুটি তাই। FY24-এর স্ট্যান্ডালোন ফলাফলে টোটাল ইনকাম আগের বছরের চেয়ে প্রায় 25% কম আর PAT প্রায় 16% কম। কারণটা কি বলছে কোম্পানি? কেনই ফল? কোম্পানি বলছে FY23-24 বছরটা বেশ চ্যালেঞ্জিং ছিল। বৃষ্টি কম হয়েছে, জলাধারে জলস্তর নেমে গেছে, সারের ভর্তুকি কমেছে। আচ্ছা। আর অ্যাগ্রোকেমিক্যাল মার্কেটে একটা চ্যানেল ইনভেন্টরি সমস্যা ছিল, ডিস্ট্রিবিউটরদের কাছে পুরনো স্টক জমেছিল। অনেকগুলো কারণ একসাথে। কিন্তু এত কিছুর পরেও শেয়ার 52 উইক হাইতে। বাজার কি খারাপ ফলটাকে পাত্তাই দিচ্ছে না, নাকি অন্য কিছু দেখছে? আমার মনে হয় বাজার দুটো জিনিস দেখছে। এক, কোম্পানির আর্থিক স্বাস্থ্য। দেখুন, কোম্পানির নেট ডেট ইকুইটি রেশিও কিন্তু 0, কোনো ঋণ নেই বলতে গেলে। কার্যত তাই। আর হাতে ক্যাশ আছে প্রায় 2859 কোটি টাকা। উই লার্ন ইনভেস্টিং মনে করে এই শক্তিশালী ব্যালেন্স শিট একটা বিরাট ভরসার জায়গা। ঠিক, ভিতটা মজবুত। আর দ্বিতীয় কারণটা কি হতে পারে? ভবিষ্যতের প্ল্যান। একদম, বাজার হয়তো ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। কোম্পানি কিন্তু বসে নেই, বেশ কিছু বড় স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিয়েছে। যেমন ধরুন, সৌদি আরবের ম্যাজিন কোম্পানির সাথে একটা MOU সই করেছে দীর্ঘমেয়াদী DAP আর NPP-কে সারের সাপ্লাইয়ের জন্য। এটা তো বেশ গুরুত্বপূর্ণ।
সাপ্লাই চেইন সিকিউর করার জন্য। নিশ্চয়ই। আবার দেখুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কৃষি প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপ করেছে। কিসের জন্য? গ্রোমো ড্রাইভ নামে ড্রোন দিয়ে সার বা কীটনাশক স্প্রে করার পরিষেবা দেবে কৃষকদের, মানে প্রযুক্তির ব্যবহার। ইন্টারেস্টিং। আর অধিগ্রহণ বা অ্যাকুইজিশনস, সেদিকে কিছু হয়েছে? হ্যাঁ, দুটো বড় খবর আছে। এক হলো ধাকসা আনম্যান্ড সিস্টেমস। এটা তো ড্রোন স্টার্টআপ, তাই না? হ্যাঁ, ওর মেজরিটি শেয়ার কিনে নিয়েছে করমণ্ডল। ধাকসার কিন্তু ডিফেন্স আর এগ্রিকালচার সেগমেন্ট মিলিয়ে প্রায় 250 ক্রোর্সের অর্ডার বুক আছে। বাহ। আর দ্বিতীয়টা আরও বড়। NACL ইন্ডাস্ট্রিজের 53% শেয়ার কিনে নিয়েছে, প্রায় 820 কারোর দিয়ে। NACL ইন্ডাস্ট্রিজ, এটা তো ক্রপ প্রোটেকশনের বেশ বড় নাম। ঠিক। এই অধিগ্রহণের ফলে করমণ্ডল ভারতের ক্রপ প্রোটেকশন সেক্টরের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবে, আর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়েও ঢুকতে পারবে। তার মানে কোম্পানি শুধু সারের ব্যবসায় আটকে থাকছে না, ড্রোন, ফসল সুরক্ষা বিভিন্ন দিকে ছড়াচ্ছে। এটা কি ঝুঁকি কমানোর জন্য, মানে ডাইভার্সিফিকেশন? অবশ্যই। অনেকটা ওই যে কথায় বলে না, সব ডিম এক ঝুড়িতে না রাখা, একটা ব্যবসায় মন্দা এলে অন্যটা সামাল দেবে। ঠিক। এটা অনেকটা এরকম যে আপনি শুধু শাড়ির দোকান না দিয়ে সাথে একটা মিষ্টির দোকানও খুললেন। হ্যাঁ, একদম তাই। এর সাথে কোম্পানির নতুন প্রোডাক্টও আনছে, ন্যানো ড্যাপ লঞ্চ করেছে। হ্যাঁ, এটা তো খুব আলোচিত বিষয়, ন্যানো টেকনোলজি। একদম। নিজস্ব প্রযুক্তিতে তৈরি, পেটেন্ট করা ন্যানো ড্যাব। কাকিনাড়ার এর জন্য প্ল্যান্টও বানাচ্ছে। ক্রপ প্রোটেকশনের জন্য নতুন মাল্টি প্রোডাক্ট প্ল্যান্ট আসছে। প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে মানে? হ্যাঁ। দাহেজেও নতুন জমিতে কাজ শুরু হয়েছে, রিটেল নেটওয়ার্কও বাড়িয়েছে, এখন প্রায় 759 স্টোর। আর কাঁচামালের জন্য তো কিছু একটা করছিল শুনছিলাম, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। ঠিক ধরেছেন। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন মানে হল নিজেদের দরকারি কাঁচামাল নিজেরাই তৈরি করা। যেমন ধরুন, আপনার একটা বড় রেস্টুরেন্ট আছে। আপনি যদি চাল কল, মাছের আড়ত, সবজির বাগান সব কিনে নেন, তাহলে বাইরের লোকের ওপর নির্ভর করতে হয় না। আচ্ছা। করমণ্ডল সেটাই করছে। বিশাখাপট্টনমে সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট চালু করেছে। কাকিনাডাতে নতুন ফসফরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট বানাচ্ছে। এমনকি সেনেগালের একটা মাইনিং কোম্পানিতেও বিনিয়োগ করেছে ফসফেটের জন্য। দারুণ ব্যাপার তো। তাহলে সব মিলে ছবিটা কি দাঁড়ালো? উই লার্ন ইনভেস্টিং কি মনে করছে? দেখুন, ছবিটা বেশ মিক্সড কিন্তু ইন্টারেস্টিং। গত বছরটা কঠিন গেছে, আর্থিক ফল সেটা দেখাচ্ছে। কিন্তু শেয়ারের দাম বাড়ছে। কারণ বাজার হয়তো ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। কোম্পানির ব্যালেন্স শিট খুব স্ট্রং, শূন্য ঋণ, হাতে ক্যাশ। আর কোম্পানি স্ট্র্যাটেজিক্যালি খুব অ্যাক্টিভ। মাদেন মহিন্দ্রার সাথে পার্টনারশিপ, ধাকসা, NACL এর মতো অধিগ্রহণ, ন্যানো ডিএপির মতো নতুন প্রযুক্তি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, অনেকগুলো পজিটিভ ট্রিগার আছে। সরকারের ফোকাসও তো এই দিকে আছে, তাই না? আত্মনির্ভর ভারত, ন্যানো টেকনোলজি, ড্রোন। একদম। ভালো বর্ষার পূর্বাভাসটাও একটা পজিটিভ ফ্যাক্টর হতে পারে। তাহলে সামারি করলে এরকম দাঁড়ায়, করমণ্ডলের শেয়ার 52 উইক হাইতে থাকলেও টেকনিক্যাল অ্যানালিস্টরা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ বলছেন। হ্যাঁ, আপাতত নতুন এন্ট্রির ক্ষেত্রে সাম্প্রতিক আর্থিক ফল গত বছরের তুলনায় দুর্বল, কারণ বাজারের পরিস্থিতি, কিন্তু কোম্পানির ভিতটা মজবুত, ঋণ নেই, ক্যাশ আছে। ঠিক। আর কোম্পানি ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে পার্টনারশিপ, অধিগ্রহণ, নতুন টেকনোলজি, ক্ষমতা বৃদ্ধি দিয়ে। উই লার্ন ইনভেস্টিংয়ের পর্যবেক্ষণ হল এই ভবিষ্যতের সম্ভাবনাগুলোই হয়তো বাজারকে টানছে। আমারও তাই মনে হয়। সেই কারণে বিশ্লেষকের পরামর্শ, এই মুহূর্তে করমণ্ডলে নতুন করে না ঢুকে 2068 লেভেলটা পার হয় কিনা সেটা দেখা। আর চম্বল ফার্টিলাইজার্সের ক্ষেত্রে পরামর্শ ছিল বাই অন ডিপস। হ্যাঁ। তবে আবারও মনে করিয়ে দিই, আমাদের এই আলোচনা কিন্তু শুধুমাত্র তথ্যের আদান প্রদান এবং শিক্ষামূলক উদ্দেশ্য। এটা কোনোভাবেই সরাসরি বিনিয়োগের পরামর্শ নয়। একদমই তাই। যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের রিসার্চ করা বা একজন সেবি নথিভুক্ত আর্থিক উপদেষ্টার সাথে কথা বলাটা খুব জরুরি। ঠিক। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ। যাওয়ার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে গেলাম। করমণ্ডল যেভাবে তার মূল সারের ব্যবসা থেকে বেরিয়ে এসে ড্রোন, রোবোটিক্স, স্পেশালিটি কেমিক্যালস আর NACL এর মতো বড় অধিগ্রহণের মাধ্যমে ডাইভার্সিফাই করছে, তাতে আগামী 5 বছরে কোম্পানির ঝুঁকি আর লাভের সম্ভাবনা কিভাবে বদলাতে পারে, বিশেষ করে যখন কৃষি উপকরণের বাজারটা এমনিতেই বেশ অনিশ্চিত থাকে। ভেবে দেখবেন। কিন্তু আবার কথা হবে পরে আলোচনায়।